অ্যাম্পলিফায়ার। এখানে সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো এরকম। ফিডব্যাক ইন অ্যাম্পলিফায়ার্স বলতে কি বোঝায়? মেনলি দু ধরনের ফিডব্যাক, একটা হচ্ছে পজিটিভ টাইপ ফিডব্যাক আর একটা নেগেটিভ টাইপ ফিডব্যাক, এবং তাদের এফেক্ট গুলো কেমন হয়, ফিডব্যাকটা কিভাবে একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, গেইন, স্টেবিলিটি এইগুলোকে এফেক্ট করে, কিভাবে একটা অ্যাম্পলিফায়ারের আউটপুটের ডিস্টরশন, নয়েজ এইগুলোকে এফেক্ট করে, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। তো প্রথমেই এই ফিডব্যাক এই টার্মটার সাথে একটু ইন্ট্রোডিউসড হয়ে নেওয়া যাক। What is feedback? Feedback is basically a process of feeding a part of the output back into the input. আউটপুট থেকে একটা পার্টকে নিয়ে আউটপুটের ভোল্টেজ বলো বা আউটপুটের কারেন্ট বলো, তার একটা ফ্র্যাকশনকে নিয়ে, একটা পার্টকে নিয়ে ইনপুটের সাথে যোগ করে দেওয়া। হ্যাঁ, সো ফিডব্যাক ইজ বেসিক্যালি এ প্রসেস অফ ফিডিং a part of the output back into the signal. As a consequence, it will change the actual input. Amplifier যে actual inputটা তাতে করে চেঞ্জ হয়ে যাবে, and hence the effective gain of the amplifier. তাহলে এই ফিডব্যাক যে প্রসেসটা, এই প্রসেসে আমরা আউটপুট থেকে একটা পার্টকে এক্সট্রাক্ট করে ইনপুটের সাথে যোগ করছি, তাতে করে এফেক্টিভ ইনপুট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে এবং অ্যাম্পলিফায়ারের গেইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তার সাথে যে সমস্ত অ্যাম্পলিফায়ারের বেসিক ফান্ডামেন্টাল যে প্রপার্টি গুলো রয়েছে, প্যারামিটার গুলো রয়েছে, সেইগুলোর মডিফিকেশন হচ্ছে। So as discussed, feedbacks are of two types, namely positive or regenerative feedback আর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এই দুটো প্রসেস। তো হোয়াট ইজ পজিটিভ or regenerative feedback? নামটা শুনেই বুঝতে পারছো। ইন দিস কেস দি ফিডব্যাক সিগন্যাল ইজ ইন ফেজ উইথ দি ইনপুট। হ্যাঁ, এখানে ফিডব্যাক সিগন্যালটাকে ইনপুটের সাথে একই রকম ফেজে রেখে যোগ করা হয়, তাতে করে কি হবে, এফেক্টিভ ইনপুট ভোল্টেজটা বেড়ে যাবে। এফেক্টিভ ইনপুট ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে ওভারঅল গেইন অফ দি অ্যাম্পলিফায়ার উইল ইনক্রিজ। Thus, positive feedback increases the gain of the amplifier. কোন একটা অ্যাম্পলিফায়ারের গেইনটাকে আমরা পজিটিভ ফিডব্যাক দিয়ে বাড়িয়ে দিতে পারি। আরেকটা টাইপ কি, সেকেন্ড টাইপটা কি? সেকেন্ড টাইপ ইজ দি নেগেটিভ ফিডব্যাক অর দি ডিজেনারেটিভ ফিডব্যাক। ইন দিস কেস দি ফিডব্যাক সিগন্যাল ইজ আউট অফ ফেজ উইথ দি ইনপুট। এখানে যে আউটপুট সিগন্যালটা, আউটপুট থেকে যে সিগন্যালটাকে এক্সট্রাক্ট করে তার একটা পার্টকে ইনপুটের সাথে যোগ করা হচ্ছে, সেই ফিডব্যাক সিগন্যালটা অ্যাকচুয়াল ইনপুটের সাথে আউট অফ ফেজে থাকে, এক্সটার্নাল ইনপুটের সাথে আউট অফ ফেজে থাকে। কেমন? তাতে করে এফেক্টিভ ইনপুট ভোল্টেজটা ডিক্রিজ করে যাবে। এক্সটার্নাল ইনপুট ভোল্টেজ আর এই যে ফিডব্যাক সিগন্যাল, এই দুটো যদি আউট অফ ফেজে থাকে তাহলে অ্যাম্পলিফায়ারের যে অ্যাকচুয়াল ইনপুট ভোল্টেজ সেইটা রিডিউসড হবে। অ্যাজ এ কনসিকুয়েন্স ওভারঅল গেইন উইল বি ডিক্রিজড। তাহলে সোজা কথায় পজিটিভ ফিডব্যাক এই প্রসেসে একটা অ্যাম্পলিফায়ারের গেইনকে বাড়িয়ে দেওয়া যায়, আর নেগেটিভ ফিডব্যাক এই প্রসেসে একটা অ্যাম্পলিফায়ারের যে গেইন সেটাকে কমিয়ে দেওয়া যায়। Here is the block diagram of a feedback amplifier. একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রামকে এখানে দেখানো হয়েছে। You have the basic amplifier here. যে বেসিক অ্যাম্পলিফায়ারটা তার গেইন হচ্ছে সাম এ। বেসিক অ্যাম্পলিফায়ার এর গেইনটা হচ্ছে এ, অর্থাৎ এইখানে যদি ইনপুট ভোল্টেজ সাম ভিআই হয় তাহলে আউটপুট ভোল্টেজটা হবে এ ইন্টু ভিআই। ক্লিয়ার? এবার ধরো তোমার এই যে নেটওয়ার্কটা দেখানো হয়েছে, বেসিক অ্যাম্পলিফায়ারের সাথে একটা ফিডব্যাক নেটওয়ার্ককে যোগ করা হয়েছে, তাতে করে টোটাল আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভিওএফ। এবার এই ফিডব্যাক নেটওয়ার্কটার কাজটা কি? ফিডব্যাক নেটওয়ার্কের কাজ হচ্ছে এই আউটপুটের একটা পার্ট, একটা ফ্র্যাকশনকে এক্সট্রাক্ট করা। ধরো সেই ফ্র্যাকশনটা হচ্ছে সাম বিটা, এই বিটাটাকে বলা হয় ফিডব্যাক ফ্যাক্টর। বিটাটাকে বলা হয় ফিডব্যাক ফ্যাক্টর। তাহলে এই ফিডব্যাক নেটওয়ার্কটা আউটপুটের কতটা পার্টকে এক্সট্রাক্ট করছে? অ্যাজ শোন, ইট ইজ বিটা ইন্টু ভিওএফ। এই বিটা ইন্টু ভিওএফ এইটাই বেসিক্যালি ইওর ফিডব্যাক সিগন্যাল। এই ফিডব্যাক সিগন্যালটা এক্সটার্নাল যে ইনপুট রয়েছে, এক্সটার্নাল ইনপুট সিগন্যাল ভিএস, তার সাথে যোগ করা হচ্ছে ইন ফেজে বা আউট অফ ফেজে। তাতে করে অ্যাম্পলিফায়ারের যে অ্যাকচুয়াল ইনপুট ভোল্টেজ সেটা কত হয়ে দাঁড়ালো? ভিএস প্লাস বিটা ভিওএফ। ঠিক আছে? ভিএস ইজ দি ইনপুট ভোল্টেজ ডেলিভার্ড বাই এক্সটার্নাল সার্কিট, আর আউটপুটের একটা পার্টকে আমি ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে এক্সট্রাক্ট করেছি, সেইটার অ্যামাউন্টটা হচ্ছে বিটা ইন্টু ভিওএফ।
এবার এইটাই হচ্ছে ফিডব্যাক সিগন্যাল। এই ইনপুট সিগন্যাল আর ফিডব্যাক সিগন্যাল তাদেরকে আমরা ইন ফেজে অ্যাড করতে পারি ফর পজিটিভ ফিডব্যাক, অথবা আউট অফ ফেজে অ্যাড করতে পারি ফর নেগেটিভ ফিডব্যাক। তাহলে এফেক্টিভ ইনপুট ভোল্টেজটা কত হবে? এফেক্টিভ ইনপুট ভোল্টেজ দ্যাট ইজ ভিএস প্লাস বিটা ইন্টু ভিওএফ। এবার ডিপেন্ডিং অন দি গেইন অফ দি অ্যাম্পলিফায়ার আমরা এখানে আউটপুট ভোল্টেজ পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ ইনপুট ভোল্টেজটা ভিআই, আউটপুট ভোল্টেজ ভিওএফ। তাহলে ভিওএফ সমান আমরা কত লিখবো? এ ইন্টু ভিআই, রাইট? VOF equals to A into VI, that is A into VS plus beta OF। এখানে আমরা জাস্ট VI টাকে রিপ্লেস করেছি, এখানে দেখছো VI টাকে রিপ্লেস করা হয়েছে বাই VS plus beta OF। আর একটা সিম্পল অ্যালজেব্রা করো এখানে, A beta VOF এইটাকে লেফট সাইডে নিয়ে যাও, VOF টাকে আলাদা করে নাও, নিয়ে দেখো এই রেশিওটা কত, VOF বাই VS। VOF বাই VS এই রেশিওটা বেসিক্যালি A বাই 1 মাইনাস A বিটা। VOF বাই VS এই রেশিওটা বেসিক্যালি A বাই 1 মাইনাস A বিটা। এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাই বেসিক্যালি গেইন অফ দি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটার গেইনটা হচ্ছে এটা, অর্থাৎ উইথ ফিডব্যাক নেটওয়ার্ক অ্যাম্পলিফায়ারের গেইন হচ্ছে এই কোয়ান্টিটিটা। উইদাউট ফিডব্যাক নেটওয়ার্কটা যদি না থাকতো, অ্যাম্পলিফায়ারের যে ইন্টারনাল গেইন সেটাই অ্যাকচুয়াল গেইনকে রিপ্রেজেন্ট করতো। ইন প্রেজেন্স অফ দিস ফিডব্যাক নেটওয়ার্ক, the gain of the amplifier is AF, and that is equal to A by 1 minus A beta। ঠিক আছে, আমরা তো এক্সটার্নাল সার্কিটে যে ভোল্টেজটা দিই, এক্সটার্নাল সার্কিট থেকে যে ইনপুট ভোল্টেজটা দিচ্ছি সেটা তো ভিএস। যদি যদি এই ফিডব্যাক নেটওয়ার্কটা না থাকতো, যদি না থাকতো তাহলে এক্সটার্নাল ইনপুট সিগন্যালটাই অ্যাম্পলিফায়ারের অ্যাকচুয়াল ইনপুট সিগন্যাল হতো। তাহলে আউটপুটটা কত পেতাম? এ ইন্টু ভিএস। বাট এখানে এখানে কি হচ্ছে, এখানে তোমার ফিডব্যাকটা দেওয়ার জন্য ইনপুট ভোল্টেজটা চেঞ্জ করে যাচ্ছে। কাজেই ফিডব্যাক নেটওয়ার্কটা থাকলে অ্যাম্পলিফায়ারের যে এফেক্টিভ গেইন হবে সেটা VOF বাই VS, দ্যাট ইজ A বাই 1 মাইনাস A বিটা। এখানে এই A বিটা এই কোয়ান্টিটিটাকে লুপ গেইন বলা হয়। A ইনটু বিটা এটাকে লুপ গেইন বলা হয়। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারটার ইন্টারনাল গেইন, আর বিটাটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। আর এখানে যে AF কোয়ান্টিটিটা দেখছো, এই AF কোয়ান্টিটিটাকে বলা হয় ক্লোজ লুপ গেইন। A প্যারামিটারটাকে অনেক সময় ওপেন লুপ গেইনও বলা হয়, অর্থাৎ উইদাউট ফিডব্যাক গেইন। ওপেন লুপ গেইন বা উইদাউট ফিডব্যাক গেইন এইটা হচ্ছে A, আর ক্লোজ লুপ গেইন বা উইথ ফিডব্যাক যে গেইনটা সেটা হচ্ছে AF। তো A বাই 1 মাইনাস A বিটা। এখন যদি পজিটিভ ফিডব্যাকের কথা কনসিডার করো বা নেগেটিভ ফিডব্যাকের কথা যদি কনসিডার করো, যেমনটা বললাম ফর নেগেটিভ ফিডব্যাক the gain is reduced। নেগেটিভ ফিডব্যাক যদি আমরা ইউজ করি তাহলে গেইনটা রিডিউসড হয়ে যাবে। নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এই ভিটা ওয়েভ, এই যে ফিডব্যাক সিগন্যাল আর ইনপুট সিগন্যাল, দে আর আউট অফ ফেজ। Okay, that will reduce the effective gain of the amplifier. So for negative feedback, the denominator is greater than 1, that is AF is less than A। আর পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি জিনিসটা ঠিক উল্টো। ফর পজিটিভ ফিডব্যাক 1 minus A beta, this is less than 1, that makes AF greater than A। পজিটিভ ফিডব্যাকে এই ফিডব্যাক সিগন্যাল আর ইনপুট সিগন্যাল এরা ইন ফেজ, একই ফেজে থাকে, তাতে করে এফেক্টিভ ইনপুটটা বেড়ে যায় এবং অ্যাম্পলিফায়ারের যে গেইন, ক্লোজ লুপ গেইনটা সেইটা বেড়ে যায়। আরেকটা কেসের কথা আমরা ভাবতে পারি, যদি A ইন্টু বিটা এই কোয়ান্টিটিটা 1 এর সাথে সমান হয়। A ইন্টু বিটা, এই যে লুপ গেইন কথাটা বললাম, A ইন্টু বিটা লুপ গেইন, এই লুপ গেইনটা যদি 1 এর সাথে সমান হয়, এক্স্যাক্টলি 1 হয়, তাহলে কি হবে? ডিনোমিনেটরটা 0, সো দ্যাট উইল মেক AF ইনফিনিটি। AF ইনফিনিটি এইটার একটা হিউজ ইমপ্লিকেশন রয়েছে। গেইন ইনফিনিটি, ক্লোজ লুপ গেইন ইনফিনিটি, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে VOF is finite and when VS is 0। VOF টা finite যখন VS টা 0, অর্থাৎ without input we are having the output, without input alternating signal we are having the output signal। ওকে, এই ক্রাইটেরিয়াটা Barkhouse criterion নামে পরিচিত। This is called the Barkhouse criterion, and that is the basic principle, fundamental principle of all oscillators। দেখুন অসিলেটর সার্কিটে
অসিলেটর বেসিক্যালি একটা ডিভাইস যেখানে আমরা অল্টারনেটিং সিগন্যাল তৈরি করি। সেখানে এই প্রিন্সিপালটাকে কাজে লাগানো হয়, এমন একটা ফিডব্যাক নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করা হয় যাতে করে এই লুপ গেইন এর ভ্যালুটা 1 হয় এবং ক্লোজ লুপ গেইন এর ভ্যালুটা becomes infinity. That is known as Barkhausen criterion. Okay, so that is the introduction to the topic feedback. Now let us discuss different types of feedback. বিভিন্ন রকমের ফিডব্যাক করা যায়, অর্থাৎ আউটপুট থেকে সিগন্যালটাকে আমরা বিভিন্ন রকম ভাবে এক্সট্রাক্ট করতে পারি, আউটপুট থেকে সিগন্যালটাকে আমরা বিভিন্ন রকম ভাবে এক্সট্রাক্ট করতে পারি, আর সেই সিগন্যালটাকে আমরা বিভিন্ন রকম ভাবে ইনপুটের সাথে অ্যাড করতে পারি। আউটপুট থেকে সিগন্যালটা আমরা বিভিন্ন রকম ভাবে এক্সট্রাক্ট করতে পারি, আউটপুট থেকে সিগন্যালটাকে আমরা বিভিন্ন রকম ভাবে এক্সট্রাক্ট করতে পারি, আর সেই সিগন্যালটাকে ইনপুটের সাথে বিভিন্ন রকম ভাবে অ্যাড করা যেতে পারে। অ্যাকর্ডিংলি আমরা ফিডব্যাককে চারটে ভাগে ভাগ করি। এখানে এরকম চারটে দেয়া রয়েছে, দেখতে পাচ্ছ চারটে সার্কিট দেয়া রয়েছে। প্রথম যে সার্কিটটা সেইটার উপর কনসেন্ট্রেট করো। প্রথম যে সার্কিটটা এটাকে বলা হয় ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। এখানে খেয়াল করে দেখো, এই যে পার্টটা এটাকে আইডেন্টিফাই করতে পারছো, এই পার্টটা বেসিক্যালি ফিডব্যাক নেটওয়ার্ক, রাইট? এইখানে যেটা দেয়া হয়েছে সেটা কি একটা এক্সটার্নাল সোর্স যেটা ইনপুট সাপ্লাইটাকে ডেলিভার করছে, এখানে তোমার আউটপুটটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে। দেখো ফিডব্যাক নেটওয়ার্কটা আউটপুটের সাথে প্যারালালে কানেক্ট করা রয়েছে, ফিডব্যাক নেটওয়ার্কটা আউটপুটের সাথে প্যারালালে কানেক্ট করা রয়েছে, লোড রেজিস্ট্যান্সের সাথে লোড ইম্পিডেন্সের সাথে প্যারালালে কানেক্টেড। তাতে করে কি হচ্ছে, তাতে করে আউটপুট থেকে আমরা একটা ভোল্টেজকে এক্সট্রাক্ট করতে পারছি, ভোল্টেজকে এক্সট্রাক্ট করতে পারছি, করে কি করছি আমরা ইনপুটে সেটাকে সিরিজে যোগ করছি, ইনপুটে সিরিজে যোগ করছি। এবার সেটা ইন ফেজ বা আউট অফ ফেজ যা খুশি হতে পারে, কিন্তু মেন যে জিনিসটা সেটা এইরকম, উই আর এক্সট্রাক্টিং দি ভোল্টেজ ফ্রম দি আউটপুট and we are adding the feedback signal in series in the input. সেই জন্য এই নেটওয়ার্কটাকে বলা হয় ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। তারপর এই সার্কিটটার দিকে তাকাও, এখানেও খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে তফাৎটা কি ডিস্টিংগুইশ করতে পারছো? দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে এখানেও তোমার আউটপুটে সাথে ফিডব্যাক নেটওয়ার্কটাকে প্যারালালে কানেক্ট করা ছিল, এখানেও আউটপুট এর সাথে ফিডব্যাক নেটওয়ার্কটাকে প্যারালালে কানেক্ট করা রয়েছে। ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে ইনপুটে কিভাবে কানেক্টেড হচ্ছে। এখানে ইনপুটে আমরা সিরিজে কানেক্ট করেছিলাম, এখানে কি ইনপুটের সাথে আমরা প্যারালালে কানেক্ট করেছি। প্যারালাল কানেকশনকে আমরা কি শান্ট কানেকশন বলি। তাহলে এই ধরনের ফিডব্যাককে আমরা বলবো ভোল্টেজ শান্ট ফিডব্যাক। দিস ইজ কল্ড দি ভোল্টেজ শান্ট ফিডব্যাক। তারপর এই সার্কিটটাতে এসো, এই সার্কিটটাতে কি দেখতে পাচ্ছ, এই সার্কিটে যে ফিডব্যাক নেটওয়ার্কটা, সেই ফিডব্যাক নেটওয়ার্কটা আউটপুটের সাথে আমরা সিরিজে কানেক্ট করেছি, আউটপুটের সাথে সিরিজে কানেক্ট করেছি, আর ইনপুটেও আমরা সিরিজে যোগ করেছি, ফিডব্যাক সিগন্যালটাকে ইনপুটে সিরিজে যোগ করা হয়েছে। তো এইরকম ভাবে করার অর্থ কি, আউটপুট থেকে বেসিক্যালি আমরা কারেন্টটাকে এক্সট্রাক্ট করছি, আউটপুটে ফিডব্যাক নেটওয়ার্কটাকে সিরিজে যোগ করার অর্থ আমরা আউটপুট থেকে কারেন্টটাকে এক্সট্রাক্ট করছি, কারেন্টের ফিডব্যাক দিচ্ছি। সেই জন্য এই ধরনের ফিডব্যাক সার্কিটকে বলা হয় কারেন্ট সিরিজ ফিডব্যাক। আর পরেরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি, এইটা তোমার আগের সার্কিটটার মতোই, শুধুমাত্র আউটপুটে এই ইনপুটে ফিডব্যাক সিগন্যালটাকে শান্ট কানেকশনে করা হয়েছে, প্যারালালে কানেক্ট করা হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো কারেন্ট শান্ট ফিডব্যাক। ওকে, এই মেনলি চারটে টাইপস এখানে ডিসকাস করা হয়েছে, একটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, একটা ভোল্টেজ শান্ট ফিডব্যাক, একটা কারেন্ট সিরিজ ফিডব্যাক, আর একটা হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক। নামকরণগুলো এরকম ভাবে করা হয়েছে ডিপেন্ডিং অন whether we are extracting the voltage or the current from the output circuit, and how we are adding the voltage, how we are adding the feedback signal with the input in series or in shunt. এটাই আর কি। Next, advantages of negative feedback. Advantages of negative feedback, আমরা depending on the requirement নেগেটিভ বা পজিটিভ ফিডব্যাক ইউজ করে থাকি। বেশ কিছু সার্কিট রয়েছে যেখানে পজিটিভ ফিডব্যাক ইউজ করতে হয়, পার্টিকুলারলি যদি আমরা অসিলেটর সার্কিটের কথা বলি, অসিলেটর সার্কিটের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফিডব্যাক কাজে লাগাতে হবে। কারণটা বুঝতেই পারছো যে অসিলেটরের গেইনটাকে যদি বাড়াতে হয়, গেইনটাকে যদি ইনফিনিটি করতে হয়, ন্যাচারালি আমাদের পজিটিভ ফিডব্যাক দিতে হবে।
অন দি আদার হ্যান্ড এমনি যেগুলো কমন পারপাস অ্যাম্পলিফায়ার লাইক সে তোমার অপএম্প, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, যেটা আমরা পরে ডিসকাস করব, সেখানে কিন্তু সার্কিটের যে ইন্টারনাল গেইন সেটা অনেক বেশি, সার্কিটের যে ওপেন লুপ গেইন সেটা অনেক বেশি, ডিভাইসটার ওপেন লুপ গেইন অনেক বেশি। কাজেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে গেইনটাকে কমাতে হয়। এখানে সেই জন্য নেগেটিভ টাইপ ফিডব্যাক ইউজ করা হয়। নেগেটিভ টাইপ ফিডব্যাকটা কিন্তু ভেরি কমন টাইপ অফ ফিডব্যাক বিকজ অফ দি ফলোইং অ্যাডভান্টেজেস। অনেক কিছু অ্যাডভান্টেজ রয়েছে নেগেটিভ ফিডব্যাকের। প্রথমত, দি স্টেবিলাইজেশন, মানে আই মিন দি gain of the amplifier is stabilized against the circuit parameters and voltage supply variations. আমরা দেখেছিলাম যে একটা অ্যাম্পলিফায়ারের গেইন, অ্যাম্পলিফায়ারের পারফরমেন্স সার্কিট প্যারামিটারের উপর ডিপেন্ড করে এবং ভোল্টেজ যে সোর্স গুলো রয়েছে যারা কিনা বায়াস করছে তাদের ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে। তো যদি ভেরিয়েশন হয়, যেগুলো বায়াসিং সোর্স রয়েছে সেই বায়াসিং সোর্স গুলোর যদি ভেরিয়েশন থাকে বা বিভিন্ন সার্কিট প্যারামিটারের যদি প্রপার্টি গুলো ভেরিয়েশন হয়, তাতে করে একটা অ্যাম্পলিফায়ারের গেইন সেটা স্টেবিলাইজড হয় না, আনস্টেবল হয়ে যায়। বাই দি ইউজ অফ নেগেটিভ ফিডব্যাক আমরা এই গেইনটাকে স্টেবল করতে পারি। হ্যাঁ, স্টেবিলিটিটাকে কিছুটা বাড়ানো সম্ভব উইথ দি হেল্প অফ নেগেটিভ টাইপ ফিডব্যাক। নেক্সট, দি নেগেটিভ ফিডব্যাক রিডিউসেস ননলিনিয়ার ডিস্টরশনস। হ্যাঁ, আমরা পরে ডিসকাস করব একটা অ্যাম্পলিফায়ারের ননলিনিয়ার ডিস্টরশন কি। তো যদি আমরা সেই অ্যাম্পলিফায়ারে নেগেটিভ টাইপ ফিডব্যাক অ্যাড করি, তাতে করে ননলিনিয়ার ডিস্টরশনটাকে কমানো সম্ভব। we can reduce the phase distortion, we can reduce the frequency distortion with the help of negative feedback. তারপর the negative feedback reduces internal noise in the amplifier. যে কোনো অ্যাম্পলিফায়ারের একটা ইন্টারনাল নয়েজ রয়েছে, আমরা কোথায় কোনো একটা কনটেক্সটে ডিসকাস করছিলাম। বিভিন্ন রকমের নয়েজ হতে পারে, হ্যাঁ, থার্মাল নয়েজ, জনসন নয়েজ, হোয়াইট নয়েজ, এরকম বিভিন্ন ধরনের নয়েজ হতে পারে। অর্থাৎ আমরা আউটপুটে যে ভোল্টেজটাকে দেখছি, যেটা এক্সপেক্ট করছি, তার পাশাপাশি কিন্তু র্যান্ডম কিছু সিগন্যাল থাকছে। সেই জন্য একটা অ্যাম্পলিফায়ারের পারফরমেন্স বোঝাতে গিয়ে আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও এইরকম একটা প্যারামিটারকে ডিফাইন করি। সিগন্যাল টু নয়েজ রেশিও, ডিজায়ারেবল সিগন্যাল সেইটা নয়েজের থেকে কতটা ভালো সেটা আমরা এই রেশিওটা দিয়ে বুঝতে পারি। হায়ার দি সিগন্যাল টু নয়েজ রেশিও, হায়ার ইজ দি বেটার ইজ দি পারফরমেন্স অফ ইয়োর অ্যাম্পলিফায়ার। তো যে কোনো অ্যাম্পলিফায়ারের গেইনটা যদি বড় হয়, তাতে করে তোমার যদি ইন্টারনাল নয়েজ গুলো থাকে সেইগুলো তো অ্যাম্পলিফাইড হয়ে যাবে, তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিওটা অনেকটা রিডিউসড হয়ে যায়। সিগন্যালটাকে নয়েজ থেকে খুব ভালো করে ফিল্টার করে ফেলাটা সম্ভব হয় না। যদি আমরা নেগেটিভ টাইপ ফিডব্যাক ইউজ করি, নেগেটিভ টাইপ ফিডব্যাক ইউজ করলে যেহেতু অ্যাম্পলিফায়ারের গেইনটাকে কমানো যায়, কাজে নয়েজ গুলো এক্ষেত্রে কমে যায়। we can reduce the internal noise in the amplifier by the use of negative feedback. Next, আমরা ডিসকাস করেছিলাম যে একটা অ্যাম্পলিফায়ারের গেইন ব্যান্ডউইথ এই প্রোডাক্টটা কনস্ট্যান্ট, গেইন ব্যান্ডউইথ এই প্রোডাক্টটা কনস্ট্যান্ট। কাজেই যদি নেগেটিভ ফিডব্যাক ইউজ করি, তাতে করে গেইনটাকে কমাতে পারছি, ব্যান্ডউইথটাকে বাড়াতে পারছি। ব্যান্ডউইথ বাড়ানো হলে সুবিধাটা কি, অ্যাম্পলিফায়ারের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেইটা আরো ভালো হবে, আরো ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির জন্য অ্যাম্পলিফায়ারটাকে আমরা ইউজ করতে পারবো। So negative feedback increases the bandwidth and it improves the frequency response of the amplifier. Next, the negative feedback controls the input and output impedances. Input impedance টা কমাতেও পারে, বাড়াতেও পারে, depending on how we are adding the feedback signal in the input circuit. Voltage ফিডব্যাক দিচ্ছি, আই মিন সিরিজ ফিডব্যাক দিচ্ছি কি শান্ট ফিডব্যাক দিচ্ছি, তার উপর ইনপুট ইম্পিডেন্সটা ডিপেন্ড করে। ঠিক একই রকম ভাবে হাউ উই আর এক্সট্রাক্টিং দি ফিডব্যাক ফ্রম দি আউটপুট সার্কিট, এইটার উপর বেস করে আউটপুট ইম্পিডেন্সটাকে কন্ট্রোল করা সম্ভব। আউটপুট ইম্পিডেন্সটাকে আমরা বাড়াতে পারি বা কমাতে পারি, ডিপেন্ডিং অন হোয়েদার উই আর এক্সট্রাক্টিং দি ভোল্টেজ অর দি কারেন্ট ফ্রম দি আউটপুট সার্কিট। ওকে, এইগুলোই হচ্ছে মেইন অ্যাডভান্টেজেস। তবে এরপর এগুলো আমরা পয়েন্ট ওয়াইজ ধরে ধরে স্টাডি করব।
করার সময় আমরা মাথায় রাখবো যে নেগেটিভ ফিডব্যাকের টার্মে জিনিসগুলোকে ডিসকাস করা হলেও পজিটিভ ফিডব্যাকের জন্য যদি ডিসকাস করি জিনিসগুলো ঠিক উল্টো হবে। ধরো ইনপুট ইম্পিডেন্সটা, ধরো ব্যান্ডউইথটা নেগেটিভ ফিডব্যাকে কি হয়, বেড়ে যায়। নেগেটিভ ফিডব্যাক দিলে আমরা ব্যান্ডউইথটাকে বাড়াতে পারি, ন্যাচারালি পজিটিভ ফিডব্যাক যদি দেওয়া হয় তাহলে ব্যান্ডউইথটা কি হবে, কমে যাবে। সুতরাং এরপরে আমরা যেটা ডিসকাস করবো এই সমস্ত প্রপার্টি গুলোকে স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। প্রত্যেকটাকেই প্রত্যেকটাকেই নেগেটিভ ফিডব্যাকের কনটেক্সটে ডিসকাস করা আছে। পজিটিভ ফিডব্যাকের টার্মে যখন আমরা যদি সেগুলোকে অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এফেক্টটা অপোজিট হবে, হ্যাঁ, এছাড়া আর কিছুই না। সো লেট আস ফার্স্ট ডিসকাস how the stability of gain is achieved with the use of negative feedback. You remember the expression AF equal to A by 1 plus A beta, হ্যাঁ, এটাকে বলা হয় ওপেন লুপ গেইন, এফ টাকে বলা হয় ক্লোজ লুপ গেইন, হ্যাঁ, বা আরো যদি পরিষ্কার করে বলতে হয় এটা হচ্ছে ইন্টারনাল গেইন অফ দি অ্যাম্পলিফায়ার, গেইন ইন অ্যাবসেন্স অফ দি ফিডব্যাক, গেইন উইদাউট ফিডব্যাক। আর এফটা হচ্ছে গেইন উইথ ফিডব্যাক, ইন প্রেজেন্স ফিডব্যাক গেইন। এ বিটা এই কোয়ান্টিটিটাকে আমরা বলে এলাম, এ বিটা এই কোয়ান্টিটিটাকে বলা হয় লুপ গেইন, আর বিটা যে ফ্যাক্টরটা সেটাকে ফিডব্যাক ফ্যাক্টর বলা হয়। জেনারেল ডেরিভেশন যখন করা হয়েছিল এখানে আমরা একটা নেগেটিভ সাইন দিয়েছিলাম, বাট এখানে যেহেতু নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি, নেগেটিভ ফিডব্যাক এই টার্মটাকেই থরলি ইউজ করে যাচ্ছি। নেগেটিভ ফিডব্যাকের সময় বললাম এই ডিনোমিনেটরটা পজিটিভ হয়, নেগেটিভ ফিডব্যাকের সময় আউটপুট থেকে যে ফিডব্যাক সিগন্যালটা সেটা ইনপুটের সাথে আউট অফ ফেজে থাকে, তো দ্যাট উইল মেক দি ডিনোমিনেটর পজিটিভ, হ্যাঁ, এ বাই 1 প্লাস এ বিটা, এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ক্লোজ লুপ গেইন ইন প্রেজেন্স অফ ফিডব্যাক। আর এটা আমরা মাথায় রাখবো 1 প্লাস এ বিটা এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন 1, 1 প্লাস এ বিটা এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন 1 ফর নেগেটিভ ফিডব্যাক। আর এই জিনিসটাকে যদি পজিটিভ ফিডব্যাকের জন্য অ্যাপ্লাই করতে চাই, কিছুই নয়, এই যে কোয়ান্টিটিটা এইখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে দিতে পারো, হ্যাঁ, বা বলতে পারো এই যে ডিনোমিনেটরটা এই ডিনোমিনেটরটা লেস দেন 1, হ্যাঁ, ইটস সেম, ঠিক আছে। যাই হোক, তো এফ এইটার ভেরিয়েশনটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো কিভাবে ক্যালকুলেট করা যায়। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার একটা ডিফারেন্সিয়াল নাও, ডিএএফ সমান, এখানে কি দুটো টার্ম পাবে, সেই দুটো টার্মকে অ্যালজেব্রিক্যালি সলভ করো, করার পর যদি ডিএএফ বাই এএফ এই রেশিওটা বের করো তাহলে দেখতে পাবে এটা ডিএ বাই এ ইন্টু 1 বাই 1 প্লাস এ বিটা, এটার সাথে সমান। DAF by AF সমান DA by A into 1 by 1 plus A beta, এই কোয়ান্টিটিটার সাথে সমান হয়েছে। এখন DA by A এই যে কোয়ান্টিটি, এটা কি রিপ্রেজেন্ট করছে, ইট রিপ্রেজেন্টস দি স্টেবিলিটি অফ গেইন ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক, while DAF by AF এই কোয়ান্টিটিটা রিপ্রেজেন্ট করছে স্টেবিলিটি অফ গেইন ইন প্রেজেন্স অফ ফিডব্যাক। যেহেতু 1 প্লাস এ বিটা এই কোয়ান্টিটিটা একের থেকে বড়, দেখতে পাচ্ছ DAF by A F is less than dA by A, অর্থাৎ stability of gain is improved in presence of negative feedback। যদি আমরা পজিটিভ ফিডব্যাকের কথা বলতাম তাহলে নিশ্চয়ই এটা ডিক্রিজ করে যেত, ডিটিওরেট করত। নেক্সট, রিডাকশন ইন নন লিনিয়ার ডিস্টরশন। নন লিনিয়ার ডিস্টরশনটাকে কিভাবে রিডিউস করা যায়, নন লিনিয়ার ডিস্টরশন বলতে কি বোঝায়, নন লিনিয়ার ডিস্টরশন বলতে কি বোঝায় সেটাকে আগে একটু ডিসকাস করা যায়। আমরা সাধারণভাবে যে অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করি সেখানে এক্সপেক্টেড যে ইনপুট ভোল্টেজ আমরা যেটা দিচ্ছি, আউটপুট ভোল্টেজটা আমরা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর মাল্টিপ্লাইড হয়ে পাচ্ছি। ধরো ইনপুটে যদি 5 মিলি ভোল্ট দিই, আউটপুটে আমরা 5 ভোল্ট পাচ্ছি, ইনপুটে যদি 10 মিলি ভোল্ট দিই, আউটপুটে আমরা 10 ভোল্ট পাচ্ছি। অর্থাৎ expected যে আউটপুটটা ইজ সিম্পলি এ লিনিয়ার ফাংশন অফ দি ইনপুট ভোল্টেজ, বাট ইন প্র্যাকটিস এটা তো একটা ইলেকট্রনিক সার্কিট, এটা এরকম এক্সাক্ট ম্যাথমেটিক্স ফলো করে পারফর্ম করে না। ইন প্র্যাকটিস যেটা দেখা যায় যে ইনপুট ভোল্টেজটা বাড়ালে আউটপুটটা ঠিক এক্স্যাক্টলি ইনপুটের লিনিয়ার ফাংশন হচ্ছে না, হ্যাঁ, একটা কিছু নন লিনিয়ার টার্ম সবসময় থাকে। তো এই নন লিনিয়ার টার্মটা ধরো সাম ভিডি, হ্যাঁ, নন লিনিয়ার যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিডি। আরো ক্লিয়ার করে বলা যাক, ধরো ইনপুট ভোল্টেজটা সাম ভিএস, ইনপুট একটা অ্যাম্পলিফায়ারের গেইন এ, ইনপুট ভোল্টেজ ভিএস, তাহলে এক্সপেক্টেড আউটপুট ভোল্টেজ কত, এ ইনটু ভিএস। বাট ইন প্র্যাকটিস
এইটা ছাড়াও আমরা আরো একটা ভোল্টেজ পাই, সেটা কি এই ভিডি দিয়ে ডিনোট করা হয়েছে। So without feedback we have the output as the sum a vs plus some non-linear term which is represented by the value vd. What happens if we apply the feedback? With feedback দেখো এই vof টা চেঞ্জ হয়ে যাবে। ফিডব্যাক যদি দেওয়া হয়, ফিডব্যাক দিলে ফিডব্যাক যে ভোল্টেজটা মনে করতে পারছো বিটা ইনটু ওএফ, তাতে করে এফেক্টিভ ইনপুট ভোল্টেজটা কি হবে, কমে যাবে। নেগেটিভ ফিডব্যাক যদি দেওয়া হয়, এক্সটার্নাল সার্কিট থেকে যে ইনপুটটা আসছে সেইটা হচ্ছে ভিএস, আর আমরা যে ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে যে সিগন্যালটা দিচ্ছি সেটা হচ্ছে বিটা ভিওএফ। যেহেতু এটা নেগেটিভ ফিডব্যাক, অ্যাকচুয়াল ইনপুটটা কত হলো তাহলে, ভিএস মাইনাস দিস। তাহলে এই এক্সপ্রেশনে যদি বসিয়ে দাও, এই ভিএস টা উইল বি রিপ্লেসড বাই ভিএস মাইনাস ভিটা ইনটু ভিওএফ, ভিডিটা যেমন ছিল রইলো। এবার এখান থেকে অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করো, ভিওএফ টাকে বাম দিকে নিয়ে চলে এসো, নিয়ে ভিওএফ টাকে ভিএস আর ভিডি টার্মে বের করে দাও। দেখো কত হবে, ভিওএফ ইকুয়ালস টু এ ভিএস বাই 1 প্লাস এ বিটা প্লাস ভিডি বাই 1 প্লাস এ বিটা। ওকে, এখন ধরো আমরা একই রকম আউটপুটে ভোল্টেজটা একই পেতে চাইছি। উইদাউট ফিডব্যাক আউটপুটে ভোল্টেজ, আমরা তো এক্সটার্নাল সার্কিট থেকে যে ভোল্টেজটা দিচ্ছি সেটা হচ্ছে ভিএস, এক্সটার্নাল সার্কিট থেকে আমি 10 মিলিভোল্ট দিচ্ছি, আউটপুটে আমি 10 ভোল্ট পেতে চাইছি, আউটপুটে আমি 10 ভোল্ট পেতে চাইছি। ঠিক আছে, উইদাউট ফিডব্যাক এইরকম কিছু একটা ছিল, 10 ভোল্ট ছিল আর একটা নন লিনিয়ার টার্ম ছিল। এবার আমি যদি ফিডব্যাক নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করি, ইনপুটে এক্সটার্নাল সার্কিট দিয়ে কিন্তু আমি 10 মিলিভোল্টই দিচ্ছি, বাট আউটপুটটা দেখতে পাচ্ছ যে 10 ভোল্ট এক্সপেক্টেড নয়। তাহলে আউটপুটে যদি 10 ভোল্টই পেতে হয়, তাহলে আমাকে ইনপুটটাকে চেঞ্জ করতে হবে। ইনপুটটাকে যদি আমি চেঞ্জ করি এমন ভাবে ভিএস ইন্টু 1 প্লাস এ বিটা, ভিএস টাকে যদি চেঞ্জ করি ভিএস ইন্টু 1 প্লাস এ বিটা, তাহলে এই টার্মটা কি হয়, এ ইন্টু ভিএস। ইনপুটটাকে যদি আমি কিছুটা বাড়িয়ে দিতাম, নেগেটিভ ফিডব্যাক আগে যখন উইদাউট ফিডব্যাক বলছিলাম 10 মিলিভোল্ট দিয়ে 10 ভোল্ট পেতে চাইছিলাম প্লাস সাম নন লিনিয়ার ভোল্টেজ, এখন আমি ফিডব্যাক নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করেছি, তাতে করে এফেক্টিভ ইনপুটটা তো কমে গেছে। তাহলে আউটপুটে এই 10 ভোল্ট পেতে গেলে কি করতে হবে, এক্সটার্নাল যে সার্কিট দিয়ে ইনপুট ভোল্টেজটা দিচ্ছি সেই ইনপুট ভোল্টেজটাকে বাড়াতে হবে। সে ধরো 12 মিলিভোল্ট করে দিলাম, তাতে করে আউটপুটে 10 ভোল্টই পাচ্ছি। কিন্তু ইম্পর্টেন্ট টু নোট যে এখানে নন লিনিয়ার টার্মটা রিডিউসড হয়ে গেছে। নন লিনিয়ার টার্মটা এখন কত হচ্ছে, আগে কত ছিল, আগে ছিল ভিডি, এখন কত হচ্ছে নন লিনিয়ার টার্মটা, ভিডি বাই 1 প্লাস এ বিটা। আগে নন লিনিয়ার টার্মটা ছিল ভিডি, উইদাউট ফিডব্যাক নন লিনিয়ার টার্মটা ছিল ভিডি, উইথ ফিডব্যাক নন লিনিয়ার টার্মটা হয়ে গেছে ভিডি বাই 1 প্লাস এ বিটা। এই দুটোকে কম্পেয়ার করে দেখো, তাহলে বুঝতে পারছো যে নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে 1 প্লাস এ বিটা এই ফ্যাক্টরটা কি একের থেকে বড়। আগে ভিডি পাচ্ছিলাম, এখন কি তাহলে ভিডি থেকে কম ভ্যালু পাচ্ছি। Thus the nonlinear distortion is reduced by use of negative feedback. ওকে, একই রকম ভাবে যদি আমরা ফেজ ডিস্টরশনের কথা কনসিডার করি, দ্যাট ক্যান অলসো বি রিডিউসড উইথ দি হেল্প অফ নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, আমরা এই ফেজ ডিস্টরশনটাকেও রিডিউস করতে পারি নেগেটিভ ফিডব্যাক দিয়ে। কিভাবে, উইদাউট ফিডব্যাক, ফিডব্যাক না দিয়ে যদি আমরা এটাকে দেখি, ভোল্টেজটাকে, গেইনটাকে দেখি, কোন একটা অ্যাম্পলিফায়ার, সেই অ্যাম্পলিফায়ারের গেইন সাধারণভাবে কি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়। একটা অ্যাম্পলিফায়ারের গেইন ইন জেনারেল ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ, এই এ ওমেগাটাকে এরকম ভাবে লেখা হয়েছে, উইদাউট ফিডব্যাক একটা অ্যাম্পলিফায়ারের গেইন which is function of omega, function of frequency, that is represented as mod a e to the power j phi 0। ইনপুট আর আউটপুটের মধ্যে একটা কিছু ফেজ ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল অ্যাম্পলিফায়ার যে সার্কিটটা তার উপরে ডিপেন্ড করে। হোয়াট হ্যাপেন্স ইফ উই অ্যাপ্লাই ফিডব্যাক, ফিডব্যাক অ্যাপ্লাই করলে গেইনটা চেঞ্জ হয়ে যাবে। সেই গেইনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে বাই দি সিম্বল এফ which is again function of omega। এটাকে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি সাম মড এফ ই টু দি পাওয়ার জে ইনটু ফাই এফ। এবার মনে করে দেখো যে এফ টাকে কত লেখা যায়, এখানে একটা টার্ম বোধহয় বাদ চলে গেছে, নাকি না, ঠিকই আছে, ঠিকই আছে, এফ ওমেগা। এই যে এফ ওমেগা, এই এফ ওমেগাটাকে আমরা কিভাবে লিখতে পারি, এফ ওমেগাটাকে লিখতে পারি এ বাই 1 প্লাস এ বিটা, আমরা দেখিয়ে এসেছি। আবার এ সমান কত, এ সমান মড এ ই টু দি পাওয়ার জে ফাই 0, ডিনোমিনেটর আর নিউমারেটরে এ ভ্যালুটাকে রিপ্লেস করো বাই ইটস ম্যাগনিটিউড এন্ড ফেজ, হয়েছে। এবার এইটার ম্যাগনিটিউড, এখান থেকে ফেজটাকে দেখতে পারো, এই কোয়ান্টিটিটার ফেজটা কত, এই কোয়ান্টিটিটার তাহলে ফেজটা কত হবে,
যদি আমরা ফেজটাকে ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো ফেজটা হবে এরকম কিছু একটা আর কি, ফাই জিরো মাইনাস ট্যান ইনভার্স দিস। এটাকে খুব সিম্পলি এক্সপ্লেন করতে পারো, উম, খুব সমস্যার কিছু নয়। এইটাকে বেসিক্যালি তোমার ওই এতে ভেঙে নিতে হবে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে ভেঙে নিতে হবে, নিয়ে দেখাতে পারো যে ফাই এফ এর ভ্যালুটা ফাই জিরো মাইনাস দিস, এরকম কিছু একটা হচ্ছে। এবার যদি আমরা এইরকম একটা কেসের কথা কনসিডার করি, বিটা ইন্টু মড এ এই ভ্যালুটা যদি খুব বড় হয়, তাহলে ফাই এফ এর ভ্যালুটা কি হবে, বিটা ইন্টু এ এই ভ্যালুটা যদি খুব বড় হয়, বিটা ইন্টু এ এই কোয়ান্টিটিটা যদি খুব বড় হয় তাহলে কি হবে, তাহলে আহ, এক মিনিট, বিটা ইন্টু এ এই কোয়ান্টিটিটা মাছ মাছ গ্রেটার দেন ওয়ান। তাহলে এই ওই ওয়ানটাকে আমরা ইগনোর করতে পারি, ট্যান ইনভার্স এর যে ডিনোমিনেটরে ওয়ানটা রয়েছে এটাকে ইগনোর করো, বিটা মডে এগুলো বাদ চলে যাচ্ছে, সাইন ফাই জিরো বাই কস ফাই জিরো, তো ট্যান ফাই জিরো, তাহলে এখান থেকে আমরা ফাই জিরো পাচ্ছি, দ্যাট ইজ ফাই এর অ্যাপ্রোচেস টু জিরো। বিটা ইন্টু মডে এটা যদি একের থেকে অনেক বড় হয় তাহলে এটা জিরোর কাছাকাছি হবে। যাই হোক, মানে এখান থেকে যেটা বোঝাতে চাওয়া হলো যে তোমার ফেজ ডিস্টরশনটা রিডিউসড হবে আর কি বাই ইউজ অফ নেগেটিভ ফিডব্যাক। এখানে ম্যাথমেটিক্সটা একটু দেখে নিও আর কি, এমনিতে খুব সমস্যার কিছু নয়। এইটাকে ওই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে স্প্লিট করে নিতে হবে, নিয়ে এটাকে দেখাতে হবে আর কি। নেক্সট, রিডাকশন ইন ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। ফ্রিকোয়েন্সি ডিস্টরশনটাকে আমরা রিডিউস করতে পারি, কিভাবে রিডিউস করতে পারি? গেইন অফ দি অ্যাম্পলিফায়ার ইজ এ ফাংশন অফ ওমেগা, কাজে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনের সাথে গেইন যে প্যারামিটারটা সেইটার ভেরিয়েশন হতে পারে। হুম, তো ফিডব্যাকের প্রেজেন্সে নেগেটিভ ফিডব্যাক যদি দেওয়া হয়, এ এফ ইকালস টু এ বাই ওয়ান প্লাস এ বিটা উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি ডেরিভেটিভ করো, ডিএফ ডি ওমেগা সমান, এখানে কি দুটো টার্ম পাবে, সেই দুটো টার্মকে অ্যালজেব্রিক্যালি অ্যাড করো, করলে এরকম ভাবে সাজিয়ে লিখতে পারো, ডিএফ ডি ওমেগা সমান ডিএ ডি ওমেগা ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এ বিটা হোল স্কোয়ার। এখন ওই আগের মতো একই রকম লজিক, এই যে ডিএফ ডি ওমেগা এইটা কি বেসিক্যালি মেজার অফ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন ইন প্রেজেন্স অফ ফিডব্যাক, আর এখানে যে ডিএ ডি ওমেগা দেখছো সেটা কি মেজার অফ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক। এখন ওয়ান প্লাস এ বিটা এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন ওয়ান ফর নেগেটিভ ফিডব্যাক, কাজে ডিএফ ডি ওমেগা এই কোয়ান্টিটিটা লেস দেন ডিএ ডি ওমেগা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন ইজ রিডিউসড বাই দ্য ইউজ অফ নেগেটিভ ফিডব্যাক। নেক্সট, রিডাকশন ইন নয়েজ। নয়েজটাকে আমরা কমাতে পারি, কিভাবে নয়েজকে কমানো যেতে পারে? আমরা যখন ওই নন লিনিয়ার ডিস্টরশন টপিকটা ডিসকাস করছিলাম সেখানে এটা বলা হয়েছিল যে উইদাউট ফিডব্যাক তোমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে এরকম, ভিও সমান এ ভিএস প্লাস ভিডি, হোয়ারএজ উইথ ফিডব্যাক যদি আমরা আউটপুট ভোল্টেজটা দেখি সেটা কত হবে, এ ভিএস প্লাস ভিডি বাই ওয়ান প্লাস এ ইন্টু বিটা। এটা আমরা আগে ডিসকাস করেছি বোধহয় 2 নাম্বার অ্যাডভান্টেজটা যখন ডিসকাস করছিলাম, নন লিনিয়ার ডিস্টরশন রিডাকশন এই কনটেক্সটে এটা ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, উইথ ফিডব্যাক আউটপুট ভোল্টেজ কত, উইদাউট ফিডব্যাক আউটপুট ভোল্টেজ কত। এবার লেট আস ক্যালকুলেট দি সিগন্যাল টু নয়েজ রেশিও উইদাউট ফিডব্যাক। উইদাউট ফিডব্যাক যদি আমরা সিগন্যাল টু নয়েজ রেশিও ক্যালকুলেট করি, খেয়াল করে দেখো আউটপুটে সিগন্যালটা কত, আউটপুটে সিগন্যালটা হচ্ছে এভিএস আর নয়েজটা কত, ভিডি উইদাউট ফিডব্যাক, রাইট? তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও এটাকে এইরকম ভাবে ডিফাইন করা হয় আর কি, আরএমএস ভ্যালু বা মিন স্কোয়ার্ড ভ্যালু অফ দি সিগন্যাল বাই মিন স্কোয়ার্ড ভ্যালু অফ দি নয়েজ। নিউমারেটরে রয়েছে মিন স্কোয়ার ভ্যালু অফ দি সিগন্যাল, এটা মিন স্কোয়ার ভ্যালু মানে কি এ স্কোয়ার ভিএস স্কোয়ার, আর এইটার মিন স্কোয়ার ভ্যালু মানে হচ্ছে ভিডি স্কোয়ার। সো দিস ইজ দি কোয়ান্টিটি দ্যাট ডিফাইন্স দি সিগন্যাল টু নয়েজ রেশিও অফ দি অ্যাম্পলিফায়ার উইদাউট ফিডব্যাক। আগে যেটা বললাম যে সিগন্যাল টু নয়েজ রেশিও এই ভ্যালুটা যদি বড় হয় তাহলে কি বুঝবো, যে নয়েজটা সাপ্রেসড রয়েছে, সিগন্যালটা সিগন্যালটা তোমার ডমিনেট করছে, সিগন্যালটাকে তাহলে নয়েজ থেকে ইজিলি ফিল্টার করে নেওয়াটা সম্ভব যে কোনো একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও এই কোয়ান্টিটিটা বড় হবে এটাই এক্সপেক্টেড। তো আমরা এখানে দেখলাম যে উইদাউট ফিডব্যাক সিগন্যাল টু নয়েজ রেশিও অফ দি অ্যাম্পলিফায়ার ইজ দিস। তো হোয়াট হ্যাপেন্স ইফ ইউ অ্যাপ্লাই নেগেটিভ ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক যদি অ্যাপ্লাই করো সেখানে তোমার আউটপুট ভোল্টেজটা এইটাই এভিএস,
বাট নয়েজটা কত? নয়েজটা হচ্ছে ভিডি বাই 1 প্লাস এ ইন্টু বিটা। মানে ডিফাইন দি সিগন্যাল টু নয়েজ রেশিও উইথ নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকের প্রেজেন্সে যদি সিগন্যাল টু নয়েজ রেশিওটা ডিফাইন করো, যেমনটা বললাম, কি হবে? মিন স্কোয়ার ভ্যালু অফ দি সিগন্যাল, মিন স্কোয়ার ভ্যালু অফ দি output signal, that is a square vs square divided by mean square value of the noise. mean square value of the noise কত? vd square by 1 plus a beta whole square। যেহেতু এটা নিচে রয়েছে কাজেই এই রেশিওটা নিলে উপরে চলে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে সিগন্যাল টু নয়েজ রেশিও ইন প্রেজেন্স অফ ফিডব্যাক ইজ লার্জার দেন দি সিগন্যাল টু নয়েজ রেশিও ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক। যদি নেগেটিভ ফিডব্যাকের কথা বলি, 1 প্লাস এ বিটা হোল স্কোয়ার রয়েছে, এই কোয়ান্টিটিটাকে থেকে বড়। সো এস বাই এন in presence of feedback is greater than s by n without feedback. The next thing is increase in bandwidth. আমরা এটা যদিও সিলেবাসে বলা নেই, কিন্তু এটা দেখে দেখো ব্যান্ডউইথটাকে আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি। একটা লজিক্যাল আর্গুমেন্ট অলরেডি দেওয়া হয়েছে যে যে কোনো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে গেইন ইনটু ব্যান্ডউইথ এই প্রোডাক্টটা কনস্ট্যান্ট। হ্যাঁ, অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে গেইন ইনটু ব্যান্ডউইথ, এই গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে। কাজেই যদি আমরা গেইনটাকে কন্ট্রোল করি, ব্যান্ডউইথটা সেক্ষেত্রে কন্ট্রোল হবে। নেগেটিভ ফিডব্যাকে আমরা কি করি? গেইনটাকে রিডিউস করে দিই। কাজেই গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটাকে যদি কনস্ট্যান্ট থাকতে হয়, ব্যান্ডউইথটা বেড়ে যাবে। তাহলে লজিক্যালি এই জিনিসটা এস্টাবলিশড যে নেগেটিভ ফিডব্যাক দিলে ব্যান্ডউইথটা বাড়বে। এটাকে কোয়ান্টিটেটিভলি দেখানো রয়েছে ইন দি কনটেক্সট অফ টু স্টেজ আরসি কাপলড অ্যাম্পলিফায়ার। ওকে, টু স্টেজ আরসি কাপলড অ্যাম্পলিফায়ার কিরকম? AVH equals to AVM by 1 plus J into F by F2. AVH equals to AVM by 1 plus J into F by F2। মনে করতে পারছো যে আমরা যদি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে একটা টু স্টেজ আরসি কাপলড অ্যাম্পলিফায়ারের সিঙ্গেল স্টেজের গেইনটাকে লিখি, AVH-টা কি বোঝাচ্ছে? AVH-টা তোমার ভোল্টেজ গেইনকে রিপ্রেজেন্ট করছে ইন দি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন, AVM-টা রিপ্রেজেন্ট করছে ভোল্টেজ গেইন ইন দি মিড ফ্রিকোয়েন্সি রিজিয়ন। এই AVH-টা AVM এর সাথে তাহলে এরকম ভাবে রিলেটেড। F2-টাকে আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বলেছিলাম, আর এফটা হচ্ছে তোমার যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ইন দি হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ। What happens if we apply negative feedback in such amplifier? তাতে করে এই যে গেইনটা, সেই গেইনটা মডিফাইড হয়ে যাবে ইন প্রেজেন্স অফ ফিডব্যাক। যদি ভোল্টেজ গেইনটা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে AVHF এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে এরকম ভাবে বলা যেতে পারে AVHF ইকুয়ালস টু AVH বাই 1 প্লাস AVH ইনটু বিটা। এবার AVH এর ভ্যালুটা এই এক্সপ্রেশনটা থেকে নাও, নিয়ে বসিয়ে দাও। নিউমারেটর ডিনোমিনেটরে AVH এর ভ্যালুটা আগের স্টেপটা থেকে নিয়ে বসিয়ে দাও, দিয়ে অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করো টু কাম টু দিস টার্ম। হ্যাঁ, এরকম একটা টার্ম পেলে এবার এটা নিয়ে ফার্দার প্রসিড করো। ডিনোমিনেটর থেকে এই 1 প্লাস AVM বিটা এইটাকে পুরোপুরি কমন নিয়ে নাও, বাইরে বের করে নাও। তাহলে কি থাকবে? AVM নিউমারেটরে যেমন ছিল থাকবে, আর ডিনোমিনেটরটা মডিফাইড হবে বাই দিস। এখন আমরা তো এখানে ফিডব্যাকের প্রেজেন্সে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে ভোল্টেজ গেইনটা কেমন হয় সেটা দেখলাম। মিড ফ্রিকোয়েন্সি রিজিয়নে ভোল্টেজ গেইনটা কেমন হবে যদি ফিডব্যাক দেওয়া হয়? দি মিড ফ্রিকোয়েন্সি ভোল্টেজ গেইন উইল বি মডিফাইড টু দিস ফর্ম। তাহলে এইখানে যে টার্মটা দেখতে পাচ্ছ AVM বাই 1 প্লাস AVM বিটা, এই যে ফ্যাক্টরটা মাল্টিপ্লাইড বাই AVM, এইটাকে AVMF এইটা দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলা যায়। AVMF into AVMF by 1 plus J into F by F2 প্রাইম। এখানে যে কোয়ান্টিটিটা রয়েছে F2 দেখতে পাচ্ছ, সেটাকে আমি F2 প্রাইম বলে ডিনোট করলাম। আর F2 প্রাইম is F2 into 1 plus AVM into beta. Thus we see that upper cutoff frequency increases. F2 প্রাইম F2 থেকে বড় বোঝা যাচ্ছে অ্যানালিটিক্যালি। 1 প্লাস A ইন্টু বিটা এই কোয়ান্টিটিটা নেগেটিভ ফিডব্যাকের জন্য পজিটিভ, একের থেকে বড়, কাজে F2 প্রাইমটা গ্রেটার দেন F2। ওকে, একদম একই রকম ভাবে আমরা লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে যে ভোল্টেজ গেইনটা ছিল ফিডব্যাকের প্রেজেন্সে তার কি হয় সেটাকে অ্যানালাইজ করতে পারি, করে দেখাতে পারি যে F1 প্রাইম এই ভ্যালুটা হবে এরকম F1 বাই 1 প্লাস AVM ইন্টু বিটা, এটার সাথে সমান হবে। এখন এই দুটো এক্সপ্রেশন থেকে খুব পরিষ্কার যে F2 প্রাইমটা F2 থেকে বড় আর F1 প্রাইমটা F1 এর থেকে ছোট। তাহলে কি হচ্ছে? F2 প্রাইম মাইনাস F1 প্রাইম এই কোয়ান্টিটিটা F2 মাইনাস F1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, ব্যান্ডউইথটা তাহলে
বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডেল এফ যে কোয়ান্টিটিটা সেটা দেখতে পাচ্ছ ইনক্রিজ করে যাচ্ছে ইন প্রেজেন্স অফ নেগেটিভ ফিডব্যাক। এখন এফ টু যে কোয়ান্টিটি সেটা তো এফ ওয়ান এর থেকে বড়, অনেক বড়। আমরা দেখেছিলাম গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটাকে যখন এস্টিমেট করি সেই কনটেক্সটে ডিসকাস করেছিলাম যে এফ টু ভ্যালুটা এফ ওয়ান এর থেকে অনেক বড় হয়, কাজেই এফ টু প্রাইমটাও এফ ওয়ান প্রাইমের থেকে অনেক বড় হবে। তো হোয়াট হ্যাপেন্স টু দি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট এভিএমএফ ইন প্রেজেন্স অফ ফিডব্যাক, in presence of feedback gain bandwidth প্রোডাক্টটা কত এভিএমএফ ইনটু এফ টু প্রাইম। এভিএমএফ এর এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, এফ টু প্রাইমের এক্সপ্রেশন হচ্ছে এইটা, এই দুটোকে বসিয়ে দাও, দিয়ে দেখো এটা কিসের সাথে সমান, এভিএম ইনটু এফ টু, দ্যাট ইজ দি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক। তাহলে দেখতে পাচ্ছ ইন প্রেজেন্স অফ ফিডব্যাক গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যা ছিল, যা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটার সাথে এটা সমান। জিনিসটাকে এরকম ভাবে গ্রাফিক্যালিও দেখানো যেতে পারে। উপরে যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার পারফরমেন্স অফ দি অ্যাম্পলিফায়ার ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক, আর পরে যেটা দেখতে পাচ্ছ সেটা কি ইন প্রেজেন্স অফ ফিডব্যাক। দুটো জিনিস, তিনটে জিনিস এখান থেকে দেখতে পাচ্ছ খুব ক্লিয়ারলি। প্রথমত গেইনটা কমে যাচ্ছে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে, উইদাউট ফিডব্যাক যা গেইন ছিল উইথ ফিডব্যাক কিন্তু গেইনটা কমে যাচ্ছে। আর কি কি দেখতে পাচ্ছ, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা উইদাউট ফিডব্যাক যা ছিল উইথ ফিডব্যাক কিন্তু তার থেকে কমে যাচ্ছে। আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা উইদাউট ফিডব্যাক যা ছিল উইথ ফিডব্যাক কিন্তু তার থেকে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যান্ডউইথ ইনক্রিজেস ইন প্রেজেন্স অফ নেগেটিভ ফিডব্যাক। একটা সিম্পল প্রবলেম এই ফর্মুলাটার উপর বেস করে, ধরো কোনো একটা অ্যাম্পলিফায়ারের মিড ব্যান্ড গেইনটা বলে দেওয়া রয়েছে অ্যাজ 500, আর এখানে একটা নেগেটিভ ফিডব্যাক যোগ করা হয়েছে যেখানে ফিডব্যাক ফ্যাক্টরটা ইসাম 0.01। ওকে, তাহলে আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বলা আছে উইদাউট ফিডব্যাক ছিল 50 কিলোহার্টজ, তাহলে এখন কত হবে? অর্থাৎ এফ টু বলা আছে, এভিএম বলা আছে, বিটা বলা আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এফ টু প্রাইম। জাস্ট এই ফর্মুলাটায় বসিয়ে দাও, এফ টুটা বলে দেওয়া রয়েছে 50 কিলোহার্টজ, এভিএম বলে দেওয়া রয়েছে 500, বিটা বলে দেওয়া রয়েছে 0.01, and you can easily calculate the value of এফ টু প্রাইম। এইটাই। নেক্সট, এফেক্ট অফ ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্সের এফেক্টটা কেমন হয় এখানে? ইনপুট ইম্পিডেন্সের এফেক্টটা দেখো কিভাবে এক্সপ্লেন করা যায়। কিভাবে এক্সপ্লেন করতে পারি ইনপুট ইম্পিডেন্সের এফেক্টটাকে? ইনপুট কারেন্ট ইজ সিম্পলি ভিএস বাই আরআইএফ। ইনপুট কারেন্টটা ভিএস বাই আরআইএফ এইটার সাথে সমান, দ্যাট ইজ ভিআই বাই আরআই। এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটটা কি ধরনের সার্কিট? এটা বেসিক্যালি সিরিজ ফিডব্যাক, তাই না? আউটপুট থেকে ভোল্টেজ বা কারেন্ট যা খুশি এক্সট্রাক্ট করা হোক না কেন, ইনপুটে কিন্তু আমরা জিনিসটাকে সিরিজে কানেক্ট করেছি। এক্সটার্নাল যে সোর্সটা, যে এটা এক্সটার্নাল ইনপুট, সেই এক্সটার্নাল ইনপুটটা কত? ভিএস, ভিও বিটা ইন্টু ভিওএফ, এইটা হচ্ছে তোমার ফিডব্যাক সিগন্যাল। এই ফিডব্যাক সিগন্যালটা আমরা সিরিজে কানেক্ট করেছি ইনপুটের সাথে, ঠিক আছে? যদি এইটা না দেওয়া হতো, ফিডব্যাক যদি না দেওয়া হতো, অ্যাম্পলিফায়ারটার ইন্টারনাল রেসিস্ট্যান্সটা কত দেখতাম আমরা? আরআই। এটাই ইন্টারনাল রেসিস্ট্যান্স, বাট ফিডব্যাকটা দেওয়ার জন্য কি হচ্ছে, আমরা জিনিসটাকে দেখছি অ্যাজ আরআইএফ। এখানে তাহলে খুব সিম্পলি বুঝতে পারছো যে ইনপুট কারেন্ট যদি আইআই হয়, তাহলে সেই ইনপুট কারেন্টটাকে লিখতে পারি অ্যাজ দি রেশিও ভিএস বাই আরআইএফ। অল্টারনেটিভলি আমরা এটাকে লিখতে পারি অ্যাজ ভিআই বাই আরআই। হ্যাঁ, ইনপুট এফেক্টিভ ইনপুট ভোল্টেজটা যদি ভিআই হয় তাহলে ভিআই বাই আরআই, এরকম ভাবে আমরা ইনপুট কারেন্টটাকে লিখতে পারি। নাও হোয়াট ইজ ভিআই? ইনপুট ভোল্টেজটা কত? এক্সটার্নাল সার্কিটটা যে ইনপুট ভোল্টেজটা ডেলিভার করছে মাইনাস ফিডব্যাক সিগন্যাল আউট অফ ফেজে রয়েছে, নেগেটিভ ফিডব্যাকের কথা বলছি, সো ভিএস মাইনাস বিটা ইন্টু ভিওএফ। আবার ভিওএফ এইটা যদি বলো, ভিওএফ এটা কি? নাথিং বাট এ ইন্টু ভিআই। এখানে ইনপুট ভোল্টেজ যদি ভিআই হয়, এর ইন্টারনাল গেইন যদি এ হয়, তাহলে ভিওএফ সমান কত? এ ইন্টু ভিআই। এখান থেকে দেখো ভিএস আর ভিআই কে রিলেট করা হয়েছে বাই দিস ফর্মুলা। আগের এক্সপ্রেশনটা থেকে আমরা ভিএস বাই ভিআই যদি ক্যালকুলেট করতাম কত পেতাম? আরআইএফ বাই আরআই। এখান থেকে যদি ভিএস বাই ভিআই ক্যালকুলেট করি কত পাই? 1 প্লাস এ বিটা। তাহলে আরআইএফ বাই আরআই সমান 1 প্লাস এ বিটা। আরআইএফ টা বোঝাচ্ছে কি? ফিডব্যাকের প্রেজেন্সে ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট ইম্পিডেন্স। আরআইটা বোঝাচ্ছে অ্যাম্পলিফায়ারটার ইন্টারনাল ইম্পিডেন্স বা উইদাউট ফিডব্যাক ইন্টারনাল ইম্পিডেন্স। তাহলে দেখতে পাচ্ছ যে নেগেটিভ ফিডব্যাক যদি হয়, আরআইএফ ইজ গ্রেটার দ্যান আরআই।
because 1 plus a beta is greater than 1. So we conclude that negative feedback when connected in series with the input, that increases the input impedance. Okay, আবার বলি কি কথাটা বললাম। আমরা কনক্লুড করতে পারি যে নেগেটিভ ফিডব্যাকটাকে যদি ইনপুটের সাথে সিরিজে কানেক্ট করা হয় তাতে করে ইনপুট ইম্পিডেন্সটা বেড়ে যাবে। Okay, what happens if we connect the feedback in shunt in the input circuit? ইনপুট সার্কিটের সাথে যদি শান্টে কানেক্ট করা হয়, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আউটপুট থেকে কিভাবে নেওয়া হয়েছে জিনিসটা সেটা আমরা ডিসকাস করতে চাইছি না। ইনপুটে কিভাবে যোগ করা হয়েছে, সিরিজে কি তোমার শান্টে, তার উপরে ডিপেন্ড করবে ইনপুট ইম্পিডেন্সটা কমে যায় কি বেড়ে যায়। ওকে, আগে আমরা কি দেখলাম, বেড়ে যায়, এখানে দেখাবো যে জিনিসটা কমে যায়। দেখো কেন। ইনপুট, ধরো এই ইনপুট যে সিগন্যালটা রয়েছে সেটা বেসিক্যালি একটা কারেন্ট সোর্স দ্যাট ডেলিভার সাম কারেন্ট আইএস। ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক ইন্টারনাল ইম্পিডেন্সটা হচ্ছে আরআই, ইন প্রেজেন্স অফ ফিডব্যাক ইন্টারনাল ইম্পিডেন্সটা হচ্ছে সাম আরআইএফ। এখন এই আইএসটাকে তাহলে কত লিখতে পারি, আইএসটাকে লিখতে পারি অ্যাজ দি সাম আইআই প্লাস আইএফ। যেহেতু এখানে শান্ট সার্কিট করা রয়েছে, অ্যাম্পলিফায়ারটার ইন্টারনাল কারেন্ট যদি আইআই হয়, ফিডব্যাক কারেন্ট যদি আইএফ হয়, তাহলে এই দুটো সাম আইএস সমান আইআই প্লাস আইএফ, দ্যাট ইজ আইআই প্লাস বিটা আইও। বিটা আইও, আইএফটা বেসিক্যালি কি তোমার আউটপুটের একটা ফ্যাক্টরকে এনে যোগ করছে। আউটপুট কারেন্ট যদি আইও হয় তাহলে আইএফটা হবে বিটা ইন্টু আইও, আইআই প্লাস এ বিটা ইন্টু আইআই। এখান থেকে তাহলে এই এক্সটার্নাল সার্কিট যে ইনপুট কারেন্টটা দিচ্ছে তার সাথে অ্যাম্পলিফায়ারের ইন্টারনাল কারেন্টটাকে রিলেট করতে পারি, আইএস ইকুয়ালস টু দিস থিং। এবার এই সার্কিটের রেসপেক্টে যদি দেখো, আইএসটাকে কত লেখা যায়, আইএসটাকে লেখা যায় ভিআই বাই আরআইএফ। অল্টারনেটিভলি আইএসটাকে লিখতে পারি ভিআই বাই আরআইএফ, আর আই যেটা সেটাকে কত লিখতে পারি, ভিআই বাই আরআই। এই আইএসটাকে লেখা হয়েছে অ্যাজ ভিআই বাই আরআইএফ, আর আইআইটাকে লেখা হয়েছে অ্যাজ ভিআই বাই আরআই। 1 প্লাস এবিটা যেমন ছিল রইল। এবার ভিআই ভিআই বাদ দিয়ে দাও, ইউ হ্যাভ আরআইএফ বাই আরআই সমান 1 বাই 1 প্লাস এবিটা। যেহেতু 1 প্লাস এবিটা এই কোয়ান্টিটিটা একের থেকে বড়, এই কেসে আরআইএফটা তাহলে আরআই এর থেকে ছোট। তাহলে আমরা বুঝতে পারছি যে নেগেটিভ ফিডব্যাক when connected in parallel with the input circuit, it decreases the input impedance. That's how we can control the input impedance. We can either increase it or decrease it depending on whether we are connecting the feedback in the series or in parallel with the input circuit. একদম একই রকম ভাবে আউটপুট ইম্পিডেন্সটাকেও কন্ট্রোল করা যায়। আউটপুট ইম্পিডেন্সটাকে যদি কন্ট্রোল করতে হয়, কিভাবে করা হয়, এখানে দেখো আউটপুট ইম্পিডেন্সকে কন্ট্রোল করতে গেলে যে এটা দেওয়া রয়েছে, সার্কিটটা দেওয়া রয়েছে, দেখো এখানে কিন্তু আমরা ইনপুটের সাথে কিভাবে কানেক্ট করছি তার উপরে সেটা ইন্টারেস্টেড নই, আউটপুট থেকে কিভাবে জিনিসটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট। এখানে দেখো আউটপুট থেকে বেসিক্যালি আমরা প্যারালালে কানেক্ট করছি, আউটপুট থেকে ভোল্টেজটাকে এক্সট্রাক্ট করছি, তাহলে এটা বেসিক্যালি ভোল্টেজ ফিডব্যাক। এটা বেসিক্যালি ভোল্টেজ ফিডব্যাক, সেইটাকে আমরা ইনপুটে সিরিজে বা শান্টে কানেক্ট করতে পারি। তো এখানে আউটপুট কারেন্ট যদি আইও হয়, আইওটাকে দেখা যেতে পারে এরকম ভাবে, আইওটাকে লিখতে পারি অ্যাজ বিটা প্লাস এ বিটা ভি বাই আরও। এখানে আমরা বলতে পারি যে অ্যাজ ইফ তোমার একটা রয়েছে, ভোল্টেজ সোর্স রয়েছে, যে ভোল্টেজ সোর্সটা কিনা এ বিটা ভি এর সাথে সমান, আর এইটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট কারেন্টটা হচ্ছে এইরকম, আউটপুট কারেন্ট এইরকম। এবার আর ও এফ ফিডব্যাকের প্রেজেন্সে যদি আমরা ইম্পিডেন্সটাকে দেখি, সেটা কি হবে, ভি বাই আইও। ভি বাই আইও এখান থেকে ক্যালকুলেট করে দেখো আরও বাই 1 প্লাস এ বিটা। এটা বুঝতে পারছো যে আরও এফটা আরও থেকে ছোট। তাহলে এই নেগেটিভ ফিডব্যাক এটা যদি আউটপুট থেকে ভোল্টেজ হিসাবে এক্সট্রাক্ট করা হয়, নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক, দ্যাট উইল ডিক্রিজ দি আউটপুট ইম্পিডেন্স। অন দি আদার হ্যান্ড যদি আমরা কারেন্ট ফিডব্যাকের কথা কনসিডার করতাম, তাহলে কি হবে, খুব স্ট্রেট ফরওয়ার্ড, বুঝতে পারছো। কারেন্ট ফিডব্যাক যদি ইউজ করা হয় একদম আগের মতোই সার্কিটটা, কিন্তু এখানে তোমার ভোল্টেজ সোর্সটাকে রিপ্লেস করা হয়েছে বাই কারেন্ট সোর্স, এবং কারেন্ট সোর্স যদি দিয়ে রিপ্লেস করি তাহলে এখানে কি একটা তোমার আউটপুটে প্যারালালে ইম্পিডেন্স যোগ করতে হবে। এইটাই বোঝাচ্ছে তোমার এই সার্কিটটার আউটপুট ইম্পিডেন্স ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক। ওকে,
তো তাহলে ভিটাকে কত লিখতে পারি? এই ভিটাকে লিখতে পারি এজ আইও প্লাস এ বিটা আইও। এখানে কি তোমার ব্রাঞ্চিং হচ্ছে আইও প্লাস এ বিটা আইও ইন্টু আরো, অর্থাৎ আইও ইন্টু ওয়ান প্লাস এ বিটা ইন্টু আরো। এবার এখান থেকে আরো এফটা যদি ক্যালকুলেট করো, দ্যাট উইল বি দি রেশিও ভি বাই আইও, দ্যাট ইজ আরো ইন্টু ওয়ান প্লাস এ বিটা। যেহেতু ওয়ান প্লাস এ বিটা কোয়ান্টিটিটা এখান থেকে বড়, আরো এফটা আরো থেকে বড়, অর্থাৎ নেগেটিভ কারেন্ট ফিডব্যাক ইনক্রিজেস দি আউটপুট ইম্পিডেন্স। হ্যাঁ, এরকম ভাবে আমরা তাহলে একটা অ্যাম্পলিফায়ারের এই প্রপার্টি গুলোকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যেমনটা বললাম অ্যাম্পলিফায়ারটার গেইনকে কন্ট্রোল করা যায়, তারপর নয়েজকে রিডিউস করা যায়, তারপর যেটা বললাম ফেজ ডিস্টরশনকে রিডিউস করা যায়, ফ্রিকোয়েন্সি ডিস্টরশনকে রিডিউস করা যায়, নয়েজটা বললাম নন লিনিয়ার ডিস্টরশন নয়েজ এগুলোকে রিডিউস করা যায়, ব্যান্ডউইথটাকে ইনক্রিজ করা যায়, ব্যান্ডউইথটাকে কন্ট্রোল করতে পারি, তারপর ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স এইগুলোকে কন্ট্রোল করা যায়। আমরা এখানে ডিসকাশনটা নেগেটিভ ফিডব্যাকের জন্য করলাম, পজিটিভ ফিডব্যাকের জন্য জিনিসটা ঠিক উল্টো হবে। যেমনটা আমরা বললাম যে নেগেটিভ ফিডব্যাকে ব্যান্ডউইথটাকে বাড়িয়ে দিতে পারি, পজিটিভ ফিডব্যাক হলে কি হবে, ব্যান্ডউইথটা কমে যাবে। হ্যাঁ, জাস্ট অপোজিট এফেক্ট হবে আর কি, আদারওয়াইজ বাকি জিনিসগুলো একই রকম। এবার বলো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। স্যার, বলো। স্যার ওই রিডাকশন ইন নন লিনিয়ার ডিস্টরশন ওই লাস্টে যে ভিওএফটা ওটা একবার বলবেন? রিডাকশন ননলিনিয়ার ডিস্টরশন এইখানটায়, হ্যাঁ এইখানটায় হ্যাঁ। এখানটায় আমি যেটা বললাম যে ধরো তোমার একটা অ্যাম্পলিফায়ার একটা সার্কিট আছে। হ্যাঁ, এই অ্যাম্পলিফায়ার সার্কিটে আমি ইনপুটে ধরো 10 মিলিভোল্ট দিচ্ছি, আউটপুটে 10 ভোল্ট পাচ্ছি। কেমন? ইনপুটে 10 মিলিভোল্ট দিয়ে আউটপুটে আমি 10 ভোল্ট পাচ্ছি, কিন্তু বা ইনপুটে যদি 5 মিলিভোল্ট দিই আউটপুটে আমি 5 ভোল্ট পাচ্ছি। এটা কিন্তু ম্যাথামেটিক্যালি মানে অ্যাম্পলিফায়ারটার পারফরমেন্সটা ম্যাথামেটিক্যালি এতটাই কিন্তু পারফেক্ট নয়। তার কারণ এটা তো ইলেকট্রনিক এলিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, এখানে নন লিনিয়ার টার্ম থাকবেই। অর্থাৎ 5 ভোল্ট যখন আমি আউটপুট পাচ্ছি আর 10 ভোল্ট যখন আমি আউটপুট পাচ্ছি, সেখানে কিন্তু মানে এই আই মিন 5 মিলিভোল্ট আর 10 মিলিভোল্ট এদের রেশিওটা যা, করেসপন্ডিং আউটপুট গুলো যদি এক্সাক্ট মেজার করে রেশিও নিই, দুটো সমান হবে না। 5 ভোল্ট বাই 10 ভোল্ট এইরকম ভাবে এতটা লিনিয়ার আউটপুট আমরা পাবো না, একটা নন লিনিয়ার টার্ম থাকবেই। ঠিক আছে, আউটপুট ভোল্টেজের মধ্যে একটা নন লিনিয়ার টার্ম থাকবে, এটা শুধুমাত্র সিম্পল লিনিয়ার ফাংশন অফ দি ইনপুট ভোল্টেজ নয়। এটাই বলা হলো যে আউটপুট ভোল্টেজটা তাহলে এ ইন্টু ভিএস, ইনপুট ভোল্টেজের সাথে লিনিয়ারলি প্রপোর্শনাল একটা টার্ম প্লাস একটা নন লিনিয়ার টার্ম যেটা কিনা ভিডি। এবার আমরা দেখালাম যে যদি ফিডব্যাক দেওয়া হয় তাহলে ফিডব্যাকের প্রেজেন্সে তোমার আউটপুট ভোল্টেজটা এইরকম হয়। ঠিক আছে, ফিডব্যাকের প্রেজেন্সে আউটপুট ভোল্টেজটা এইরকম হয়। অর্থাৎ আগেও আমরা 10 মিলিভোল্ট এক্সটার্নাল সোর্স থেকে যে ইনপুটটা দিচ্ছিলাম সেটা 10 মিলিভোল্ট ছিল, এখনো এক্সটার্নাল সার্কিট থেকে যে ইনপুটটা দিচ্ছি সেটা 10 মিলিভোল্টই রয়েছে। ফিডব্যাকের প্রেজেন্সে ফিডব্যাক যখন ছিল না তখন আমরা আউটপুটে একরকম ভোল্টেজ পাচ্ছিলাম, আউটপুটে তখন কত ভোল্টেজ পাচ্ছিলাম, সাম এ ইন্টু ভিএস। এখন আমরা কত পাচ্ছি, এই যে কোয়ান্টিটিটা। তো আমাদের যদি টার্গেটই হয় যে আউটপুটে এ ইন্টু ভিএস এই ভোল্টেজটা পেতে হবে, তাহলে ইনপুটটাকে চেঞ্জ করতে হবে ইন প্রেজেন্স অফ ফিডব্যাক। ইন প্রেজেন্স অফ ফিডব্যাক আমরা ইনপুটটাকে চেঞ্জ করছি সো অ্যাজ টু গেট দি সেম আউটপুট অ্যাজ উই হ্যাড উইদাউট ফিডব্যাক। সেই জন্যই ভিএসটাকে আমরা এইরকম ভাবে চেঞ্জ করছি, ভিএস ইন্টু ওয়ান প্লাস এ বিটা। দেখো এখানে ভিএস এর জায়গায় যদি ভিএস ইন্টু ওয়ান প্লাস এ বিটা বসাও তাহলে এই টার্মটা কত হয়, এ ইন্টু ভিএস। তাহলে এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে দুটো মানে উইদাউট ফিডব্যাক আউটপুট ভোল্টেজ যা ছিল উইথ ফিডব্যাক আউটপুট ভোল্টেজটা একই রকম রয়েছে। তবে উইদাউট ফিডব্যাক যে নন লিনিয়ার টার্মটা ছিল, উইদাউট ফিডব্যাক নন লিনিয়ার টার্মটা কিন্তু তার থেকে সাপ্রেসড হয়ে গেছে, তার থেকে কিছুটা কমে গেছে। এই ঠিক আছে স্যার। আউটপুটে ধরো আমরা 10 ভোল্টই পাচ্ছি। হ্যাঁ, আগে যখন আমরা 10 মিলিভোল্ট দিচ্ছিলাম আউটপুটে 10 ভোল্ট পাচ্ছি আর একটা নন লিনিয়ার ভ্যালু পাচ্ছি, নন লিনিয়ার ভোল্টেজ পাচ্ছি।
ঠিক আছে। এবার আমরা ফিডব্যাক দিয়েছি, যদি ফিডব্যাক দিই, নেগেটিভ ফিডব্যাক দিই, তাহলে তো গেইনটা কমে গেছে। তাহলে ইনপুটে 10 মিলিভোল্ট দিলে আউটপুটে নিশ্চয়ই আমরা 10 ভোল্ট পাবো না। আউটপুটে 10 ভোল্ট পেতে গেলে আমাকে কি করতে হবে, ইনপুট ভোল্টেজটাকে বাড়াতে হবে। এবার ইনপুট ভোল্টেজটা কেমন বাড়ালাম যাতে করে আমি এখন ফিডব্যাকের প্রেজেন্সে আউটপুটে 10 ভোল্টই পাই। তাতে করে কি দেখানো হলো, তাতে করে দেখানো হলো যে এখন কিন্তু নন লিনিয়ার টার্মটা আগের থেকে কম। আগে যদি নন লিনিয়ার টার্মটা সে 0.05 ভোল্ট থাকে, এখন কিন্তু নন লিনিয়ার টার্মটা সে 0.005 হয়ে গেছে, কমে গেছে। প্রেজেন্স অফ নেগেটিভ ফিডব্যাক। ওকে, স্যার। তারপর বলো আর কোনো জায়গায় কোনো ডিসকাশন থাকলে। আছে আর কোথাও কোনো ডিসকাশন আছে? স্যার এ বিটা যে লুপ গেইনটা ওটা কি ওপেন লুপ ক্লোজ লুপের থেকে আলাদা? ওপেন লুপ বা ক্লোজ লুপ কথাটার মানে কি বললাম? ওপেন লুপ বা ক্লোজ লুপ ওপেন লুপ কথাটার গেইন বা মানে, ক্লোজ লুপ গেইনের থেকে কি ডিফারেন্ট ওটা? ওপেন লুপ গেইন বলতে কি বললাম বলো? হোয়াট ইজ ওপেন লুপ উইদাউট গেইন? ফিড উইদাউট উইদাউট ফিডব্যাক। তাই তো, একদমই তাই। একটা অ্যাম্পলিফায়ার রয়েছে, সেইটাতে কোনো ফিডব্যাক কিছু দেওয়া হয়নি, আউটপুটের ভোল্টেজটাকে কোনোভাবে এনে ইনপুটের সাথে যোগ করা হয়নি, সেই অবস্থায় গেইন কত, সেটাকে ওপেন লুপ গেইন বলি। ঠিক আছে। অন দি আদার হ্যান্ড, যদি আমি আউটপুটের সিগন্যালটার একটা পার্টকে নিয়ে ইনপুটের সাথে যোগ করে দিতাম, তাহলে গেইনটা চেঞ্জ হয়ে যেত, সেই গেইনটাকেই বলছি ক্লোজ লুপ গেইন। আমরা এটা তো বুঝলাম যে এফ আর এ এই দুটো কমপ্লিটলি আলাদা। এখানে যেটা এ ইন্টু বিটা বলা হয়েছে, এ ইন্টু বিটা, এইটাকে লুপ গেইন বলা হচ্ছে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ওপেন লুপ গেইন অর ক্লোজ লুপ গেইন। হ্যাঁ, এটা এটা কিন্তু কমপ্লিটলি আলাদা। এটা, এই কথাটার মানে হচ্ছে যে তোমার এই ক্লোজ লুপের যে গেইনটা, সেটা কিন্তু দেখো এই যে এ ইন্টু বিটা এই ফ্যাক্টরটা দ্বারা মডিফাইড হচ্ছে, তাই না? উইথ ফিডব্যাক বা ক্লোজ লুপ গেইন যেটা, সেটা কেন ভ্যারি করছে, সেটা এর থেকে কেন ভ্যারি হচ্ছে, বিকজ অফ দিস টার্ম এ ইন্টু বিটা। যদি এ ইন্টু বিটা 0 হতো, তাহলে এফ সমান এ হয়ে যেত। এই জন্য এফটাকে লুপ গেইন বলা হচ্ছে। আচ্ছা, তুমি এই যে ফিডব্যাক লুপটা করেছো, তার জন্য গেইনটা মডিফাইড হচ্ছে। এ বিটাটা হচ্ছে তোমার একটা ডিটারমাইনিং ফ্যাক্টর, একটা কন্ট্রোলিং ফ্যাক্টর, যেটা কিনা ক্লোজ লুপ গেইনটাকে ডিসাইড করছে। বিটাটাকে ফিডব্যাক ফ্যাক্টর বলা হয়। বিটা যে প্যারামিটারটা, বিটাটাকে ফিডব্যাক ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ আউটপুটের কতটা ফ্র্যাকশন আমি এনে ইনপুটে যোগ করছি, সেটাই। এই জিনিসটা খুব ক্লিয়ার হবে যখন আমরা অপ অ্যাম্পের মধ্যে ঢুকবো, অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মধ্যে ঢুকবো, সেখানে এই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝার সুযোগ থাকবে আর কি। যে একটা অপ অ্যাম্পের আমরা দেখাবো, একটা অপ অ্যাম্পের যে ডিসকাস করবো, অপ অ্যাম্পের ইন্টারনাল গেইনটা ইজ ভেরি লার্জ। একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইন্টারনাল গেইন ইনফিনিটি, বাট ইন প্র্যাকটিস ইন্টারনাল গেইন অফ অ্যান অপ অ্যাম্প is around 10 to the power 5, 10 to the power 6, which is very large to handle. নর্মাল অ্যাপ্লিকেশনে এত বড় গেইন নিয়ে বিশেষ কিছু করা যায় না। সেই জন্য গেইনটাকে আমাদের রিডিউস করতে হয়। অর্থাৎ আমাদের একটা ফিডব্যাক নেটওয়ার্ক, ডিপেন্ডিং অন দি অ্যাপ্লিকেশন, একটা ফিডব্যাক নেটওয়ার্ক, ফিডব্যাক সার্কিট কনস্ট্রাক্ট করতে হবে, যাতে করে আমরা এই গেইনটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি। আমরা এই 10 to the power 5, 10 to the power 6 এরকম অর্ডারের গেইনটাকে রিডিউস করে 1, 2, 5, 10 এরকম অর্ডারে নিয়ে চলে আসতে পারি। অপ অ্যাম্পের ক্ষেত্রে মেনলি এইরকম ধরনের নেগেটিভ টাইপ ফিডব্যাক ইউজ করা হয়। তারপর বলো, আর কোনো কোশ্চেন বাকিগুলো?